হেসের সূত্রটা হচ্ছে এরকম যে আমরা একটা প্রোডাক্ট দিবে আমাকে, ধরো একটা কোনো যৌগ দিবে, সেই যৌগটাকে আমি পোড়াবো, প্রত্যেকটা জিনিসকে আমি পোড়াবো, এই পোড়ানো থেকে আমি কিছু এনার্জি পাবো, এনথালপির পরিবর্তন ঘটবে, ঠিক আছে। এই এনথালপির পরিবর্তনগুলো দিয়ে আমি ওই যৌগটার গঠন এনথালপি বার করবো। এটা খুব সহজ একটা এক্সাম্পল নিয়ে করছি। C6H6 এটাকে আমি বায়ুতে পোড়াচ্ছি, তাহলে হাইড্রোকার্বনগুলো যদি আমি বায়ুতে পোড়াই তাহলে কী হবে, কী উৎপন্ন হবে হাইড্রোকার্বনগুলোকে? লাকড়িগুলোকে যে বাড়িতে পোড়াও, লাকড়িগুলো কি হাইড্রোকার্বন? তো এগুলোকে যদি পোড়াই কী পাই আমরা? কার্বন ডাইঅক্সাইড। আর কি পাই? জল পাই না? জলও পাই। হ্যাঁ না, কেন নিবে? আরে বাষ্প হয়ে যাবে। ঠিক আছে। আর দেখবা কখনো তোমাদের উনান দেখছো, উনানের লাকড়ি পোড়াইতে দেখছো? উনান আছে সবারই কাঠের। দেখবা যখন এই যে কাঠের লাকড়িগুলো দেওয়া হয়, দেখবা সাইড দিয়ে একটা তেল আছে, একদম উল্টা যেখানে তোমার হচ্ছে পড়ে উল্টা দিক দিয়ে একটা তেল আছে, তেল টাইপের আছে, দেখবা বুদবুদ করে আসে। ঠিক আছে, দেখো কখনো এগুলো জানার জন্য বলছি। আচ্ছা, তাহলে হাইড্রোকার্বনগুলোকে যদি আমি পোড়াই, তাহলে হাইড্রোকার্বনগুলোকে পোড়াইলে সবসময় মনে রাখবো, হাইড্রোকার্বনগুলোকে পোড়াইলে তাহলে কী উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে এইখান থেকে একটা এনথালপির পরিবর্তন করবে। তাহলে এইখান থেকে বললো এনথালপির পরিবর্তন বললো হচ্ছে -x কিলোজুল। তাহলে এটা কি? এর দহন এনথালপি হলো না? এই ডেলিসটা কি দহন এনথালপি না? দহন মানে কি? পোড়ানোই তো দহন বলছি আমরা, এর জন্যই তো বলে দাহ করা। দাহ মানে কি? পোড়ানো, মানে দহন করা। তাহলে দহন এনথালপি ডেলিস হচ্ছে কত? x কিলোজুল পার মোল, মানে 1 মোলের জন্য এই x কিলোজুল কী হয়? তাপ উৎপন্ন হয়। তাহলে এর দহন এনথালপি। আবার বললো কার্বনকেও আমি পোড়ায় দিলাম, তাহলে কার্বনের জন্য একটা দহন এনথালপি হবে। কার্বনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে কী তৈরি হবে? তাহলে এখানে কিছুটা পরিমাণ তাপ উৎপন্ন হবে, এটাকে বললো -y কিলোজুল। আমি XY ধরেও করতে পারতাম, আমি মাইনাসটা নিলাম অন্য কারণে। এবার বললো হাইড্রোজেনটাকেও পোড়ায় দিলাম, কী তৈরি হবে? হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কী হয়? বিক্রিয়া হিসেবে বাবা, পোড়াচ্ছে মানে তো বিক্রিয়া করছে, অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। তো বায়ুর কার সাথে বিক্রিয়া করবে? অক্সিজেনের সাথে। তো কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কী তৈরি করবে? অবশ্যই H2O তৈরি করবে। কি অবস্থা! অর্গানিকে গেলে বিক্রিয়া, এখানে আসলে দহন। তাহলে এটা তো বিক্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি, তাই তো? তোমাকে বললো যে এই তিনটার দহন এনথালপি দিয়ে দিলাম। এটা কি? বেঞ্জিনের দহন এনথালপি x, কার্বনের দহন এনথালপি কত? y, হাইড্রোজেনের দহন এনথালপি কত? z। আরে পারক্সাইডও তৈরি আছে, তো আরও প্রসেস আছে, এটা কন্ডিশনগুলো চেঞ্জ হবে। তুমি নর্মালি হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল তৈরি হবে, পারক্সাইডের জন্য স্পেশাল কন্ডিশন আছে। কেন বিষয় করছো? যখন পারক্সাইড বলবো তখন বলবো। তাহলে আমি প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু দহন এনথালপি আমাকে দিল। এবার কোশ্চেন হচ্ছে তাহলে এই C6H6 এর গঠন এনথালপি কত? এর গঠন এনথালপি কত? প্রত্যেকটাকে পোড়াইলাম, আমি বেঞ্জিনকে পোড়াইলাম, কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হলো, কার্বনকে পোড়াইলাম, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেনকে পোড়াইলাম, জল তৈরি হলো। তাহলে বললো তাহলে এর গঠন এনথালপি কত? গঠন এনথালপির সংজ্ঞাটাই দেখবা, এই বেঞ্জিনের গঠন এনথালপিতে বেঞ্জিন কার থেকে গঠিত হয়? কে মিলে বেঞ্জিন তৈরি হয়? কার্বন আর হাইড্রোজেন। গঠন এনথালপি এই সংখ্যাটাই দেখবা যে বলবে যে এর যে গঠনকারী কণাগুলি, তাহলে এর গঠনকারী কণাগুলি বা অণুগুলি কে? পরমাণুগুলি কার্বন আর হাইড্রোজেন।
এরা হচ্ছে নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে বেঞ্জিন তৈরি করবে, তাতে যে পরিমাণ শক্তিটা কী করবে বা যেই পরিমাণ এনথালপির পরিবর্তন করবে সেটাই তাদের গঠন এনথালপি। তাহলে তোমাকে বলছে এর গঠন এনথালপি বার করতে, অর্থাৎ তোমাকে এইটা বার করতে হবে যে C+H C6H6 এবং এখানে ΔH এর পরিমাণটা কত। এখানে কয়টা কার্বন আছে? 6টা। কার্বন এক পারমাণবিক না দ্বিপারমাণবিক? এক পারমাণবিক, তাহলে 6 অণু কার্বন। আর হাইড্রোজেন কত আণবিক? এই বিক্রিয়াটাই বলছি এনথালপির পরিবর্তন কত হবে এটা বের করতে। এটা তো এনথালপির পরিবর্তন। তাহলে এই বেঞ্জিনটা গঠিত হচ্ছে কার কার দিয়ে? কার্বন দিয়ে আর হাইড্রোজেন দিয়ে, তাই তো? কিন্তু তোমাকে ডেটা কি দেওয়া আছে? এর পুরানোগুলো দেওয়া আছে। বোঝা গেল? হ্যাঁ, এবার এটা দিয়ে কী করবো? হেস তখন একটা ইউনিট প্রসেস বার করবো, যেটা দহন এনথালপি দিয়ে তাহলে আমরা বের করতেই পারি। ঠিক আছে, কীভাবে করবো? একটু রিঅ্যারেঞ্জ করবো শুধু এগুলো। তাহলে প্রথমে সমীকরণগুলোকে ব্যালেন্স করবো আমরা। C6 এক্সপ্লেনেশন। হ্যাঁ, এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি পরে ট্রিক বলে দিব, ওই ট্রিকটুকু মনে রাখলে তোমাদের হয়ে যাবে। তাহলে C6H6 প্লাস O2, তাহলে এখান থেকে বলো আমাদের প্রোডাক্ট কি? কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জল। এর এনথালপি কত দেওয়া আছে? ধরলাম এক্স, মাইনাসগুলো কাটে দিই, মাইনাসগুলো ঝামেলা করছে তোমাদের। এক্স কিলোজুল পার মিনিট। এই কোয়েশনটা কি ব্যালেন্স করা আছে? ব্যালেন্স আছে দেখো তো। ব্যালেন্স করা নাই। বেঞ্জিনে কার্বন কয়টা ছিল? 6টা। কার্বন ডাইঅক্সাইড কয়টা তৈরি হচ্ছে? একটা। তাহলে 6টা কার্বন থেকে কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? 6 অণু কার্বন ছিল। 6টা পরমাণু কার্বন, তাহলে এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আমার কার্বন কার্বন তো মিলাইতে হবে না? তাহলে এবার হাইড্রোজেন কয়টা আছে? এখানে কয়টা আছে? 6টা। এখানে কয়টা জল তৈরি করবে? তাহলে 6টা হাইড্রোজেন পরমাণু হিসাব করবা। তাহলে 6টা হাইড্রোজেন পরমাণু, তাহলে 3 অণু জল তৈরি করে তো 6টা হয়ে গেল। তাহলে এবার অক্সিজেন কয়টা হচ্ছে? দেখো 3টা। দেখো 6 দুগুণে কত? 12 আর এনে 3 15টা। এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। হবে তো 7.5 হলো। আরে ও তো ক্যালকুলেশন করছে, এরকম তো প্র্যাকটিক্যালি হচ্ছে না তো, ক্যালকুলেশন করার জন্য, বার করার জন্য, ব্যাক প্রসেস। বুঝতে পারছো তো? তাহলে এই বেঞ্জিনটাকে যে আমি পোড়াচ্ছি, তাহলে আমার 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে 3 অণু জল তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এইবার খুব মজাদার জিনিস, কার্বন প্লাস কি তৈরি হচ্ছিল আমার? অক্সিজেন। এখানে আমার কত অণু তৈরি হচ্ছে? 1 অণু। কিন্তু এখানে কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল? 6 অণু। তাহলে এখানে একটা ΔH পাচ্ছিলাম আমি কত? Y, তাই তো? তাহলে আমার দরকার কত অণু? আমার এখানে কয় অণু তৈরি হচ্ছিল? আমাকে সবসময় এটা মিলাইতে হবে, এটা মিলাইতে হবে, কার্বন ডাইঅক্সাইডটা মিলাইতে হবে। তাহলে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। 2 নম্বরকে আমি কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। ঠিক আছে, তাহলে আবার এখানে দেওয়া আছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, একদম খুব সহজ অঙ্ক, কঠিন কিচ্ছু নাই। H2, এখানে আমি পাচ্ছি ΔH কত? Z। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, এখান থেকে কয় অণু জল পাচ্ছিলাম? 3। তাহলে এখানে আমি কত করব? 3। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে কি পাচ্ছি দেখো, 6C প্লাস 6O2 6CO2, 4 নম্বর সমীকরণ। মানে হচ্ছে স্যার বিক্রিয়াজাত পদার্থগুলোকে নিয়েই করতে হবে। হ্যাঁ, একদম বিক্রিয়াজাত পদার্থের অণু সংখ্যাগুলো মিলাইতে হবে। এর থেকে বুঝতে পারছো? তাহলে এবার এখান থেকে কত পাচ্ছে? আর একটা মজাদার জিনিস হচ্ছে, এখানে ΔH কত ছিল? এটা তো 1 অণুর জন্য ছিল, তাহলে 6 অণুর জন্য কত হবে? তাহলে এটার ক্ষেত্রে ΔH প্রাইম কত হচ্ছে? 6Y প্রাইম। মানে আমি জাস্ট চেঞ্জ হচ্ছে না, তাই প্রাইম দিচ্ছি
স্যার এটাকে ড্যাশ বলে না? আচ্ছা এবার 1 2 3 এটা এটা ধরো, এটা ধরো বাদ দাও। তাহলে এখান থেকে এটা তৈরি হচ্ছে। মোট কথা এখানে ডেলিসটা কত হচ্ছে আমার? 6। এর মান দেওয়া থাকবে তো, অসুবিধা নেই। আর এখানে অপশন কয়টা ছিল? একটা। 3 দিয়ে গুণ করছি, তাহলে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করবো। এখান থেকে তুমি তাহলে ডেল এইচ প্রাইমটা কত হচ্ছে? 3z তাহলে হচ্ছে 3z কিলোজুল মনে রাখবে। খালি মিলানো এই ডান দিকের প্রোডাক্টটার সাথে এই যে এখানে যেটা হচ্ছে আমার এই সমীকরণটা, কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা আর জলের অনুসংখ্যাটা মিলায়ে এখানে গুণ করতে হবে। হলো? তাহলে এখন এই দুই সাইড, এই সাইড তাহলে মিললো তো এই জায়গাটাই ইম্পর্টেন্ট, আর কিচ্ছু নাই। তাহলে এইটুকু মিলাই দিলাম, ঠিক আছে। এবার কি করব? এবার করব হচ্ছে এই 4 প্লাস হচ্ছে 5, এই 4 আর 5 কি করব তাহলে? যোগ। তাহলে 4 5 যোগ করো, কি হচ্ছে? 6c প্লাস 3h2 প্লাস 6 আর 3 কত হচ্ছে? 9o2। ডান দিকে কী হবে তাহলে? 6 এটা কত নম্বর ইকুয়েশন? তাহলে এখানে ডেল এইচ কত হবে? 6y plus 3z ঠিক আছে। এবার আমরা কি করব? এই 4 প্লাস যোগ করে আমরা 6 পেলাম, এই 6-এর থেকে এই 1টাকে বিয়োগ করব, ঠিক আছে। এটা তো ঝুলানোর কি দরকার? এখান থেকে আসে ফার্স্টে না গেল। তোমার দেখো না, তোমার তো এই বিক্রিয়াটা চাইছে, এই বিক্রিয়াটা বার করতে হবে তোমার। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? তাহলে 6c প্লাস 3h2 প্লাস 9o2 মাইনাস C6H6 মাইনাস 15/2 O2 সমান সমান আমরা কি পাচ্ছি? 6CO2 প্লাস 3H2 6CO2 প্লাস 3H2 মাইনাস এখানে তো তাই 6CO2। কাটার জন্যই তো করছি, ঠিক আছে। আমি এটা প্রথমবার দেখাচ্ছি, কিন্তু বই এরকম মাইনাস করা নাই, উল্টানো আছে। ওটাও বলে দেবো, তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে এটা 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 চলে গেল, হ্যাঁ। এখানে মাইনাস আছে, ডান দিয়ে গেলে কী হবে? আচ্ছা, এখানে তাহলে ডেল এইচটা কত হবে? এটা যোগ করা কি ছিল? কত আসছিল? 6y প্লাস 3z, 6y প্লাস 3z মাইনাস কি করলাম? x করলাম, এত কিলোজুল, ঠিক আছে। তাহলে এখান থেকে অসুবিধা হচ্ছে দেখতে, বুঝতে পারছো তো? তাহলে 6c প্লাস 3h2 আমি এদিকে সমান সমান লিখলাম, তাহলে কি C6H6। এবার তাহলে দেখো সেগুলি, জলটা ঠিক লিখলাম, জলটা তোমার হচ্ছে ঠিক লিখিনি। এখানে কত বললাম তাহলে? 15 কারণ এখানে হাইড্রোজেন থেকে এই জায়গাটা একটু ভুলে যাবে, এই জায়গাটা দেখো। এখানে হচ্ছে তাহলে আমরা হাফ O2 কেন নিলাম? এই হাফ O2টা নিলাম এর জন্যই, কারণ এখানে যদি 2 অণু জল অক্সিজেন, 1 অণু অক্সিজেন নিতাম তাহলে 2টা অক্সিজেন পরমাণু পেতাম, কিন্তু আমার জলের মধ্যে আছে তো 1টা অক্সিজেন পরমাণু, এর জন্য হাফ অণু নিলাম। তাহলে এখানেও আমরা তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3/2 হয়ে গেল। তাহলে দুইটাতে যোগ করে হচ্ছে আমার 15/2 O2। তাহলে এখানেও এটা আর এটা চলে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু আলটিমেট ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো
হয়ে গেলাম না? তাহলে এই ক্ষেত্রে দেখো এনথালপির পরিবর্তনটা তাহলে কত হলো? 6y plus 3z minus 6. এক্সক্লুজিভ। এটাই তোমাদের বার করতে বলবে পরীক্ষায়, এটাই ডিজায়ার্ড। কারণ এখানে xy থাকবে নাকি? এটাই কি ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে। একটা অঙ্ক করো তাইলেই হবে। কি প্রশ্ন তোমাদের? তাপগ্রাহিতা সংখ্যা তো তোমরা জানোই। তাপগ্রাহিতা তোমরা বাড়িতে এই পড়াটা থাকলো, তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপ, এই দুইটা একটু একটু রিডিং করবো, একদম খুব সহজ। এদের এককগুলাও হ্যাঁ এখানেই আছে, দেখবে এখানেই আছে, এখানেই পাবা। প্রথম গতিসূত্র ঠিক আগে আগে এখানেই পাবা। এগুলো একদম খুব সহজ। আপেক্ষিক তাপ তো জানোই, নির্দিষ্ট পদার্থের কিছু পরিমাণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোটাই তারা আপেক্ষিক তাপ। আর তাপগ্রাহিতার মধ্যে তোমার পরিমাণের কোনো উল্লেখ করা নাই, ঠিক আছে? তাপগ্রাহিতা, দুইটা তাপগ্রাহিতা জানতে হয়। একটু ডেরিভেটিভ দিয়ে একটু করবো, ঠিক আছে? এই দুইটাকে হচ্ছে টি এর রেসপেক্টে করতে হয়। তো এখান থেকে আমরা দুইটা তাপগ্রাহিতা জানবো। একটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতা দুইটাই, যেটা হচ্ছে একটা করবো হচ্ছে স্থির আয়তনে, এটাকে আমরা সিপি বলি। সিপি কেন বলি? স্থির আয়তনে, তাহলে সিভি কনস্ট্যান্ট ভি, আপেক্ষিক তাপ কনস্ট্যান্ট ভিতে, এর জন্য এটাকে সিভি বলি, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে ডেল এইচ বাই ডেল টি অ্যাট হচ্ছে ভি, মানে ভি কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে সিভি, সরি ডেল ই, এটা ডেল ই বা তুমি যে আমরা কি বলছিলাম ডেল ইউ, ঠিক আছে? অ্যাট ভি, এটা একটা সমীকরণ। ডেরিভেটিভ নাই জন্য আমি কিন্তু বললাম না। আর এটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা, স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। বললাম তো অনেক কিছু বলতে পারছি না তো। দাদা এই অনলাইনে ক্লাসের চক্করে পড়ে দাদার ফ্লোটাই হারিয়ে গেছে, ঠিক আছে? যখন এরকম এই পি দেওয়া, এরকম কনস্ট্যান্ট দেওয়া থাকে না, তখন এই যে এই আমরা ডি লিখি না ডেরিভেটিভ, তখন ডেল করে দিই যখন কনস্ট্যান্ট থাকে। এই ডেলটাকে দেখবো বই এরকমও দেওয়া থাকে, এটা ডেল, আমি এটাকে ঘুরিয়ে লিখি সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে দুইটা মোলার তাপগ্রাহিতা জানবো, একটা হচ্ছে স্থির আয়তনে, একটা স্থির চাপে। তাহলে স্থির চাপে হচ্ছে সিপি আর স্থির আয়তন হচ্ছে সিভি। এর দুটো সম্পর্ক হয় সিপি মাইনাস সিভি, এটা সমান সমান আর। এটা হচ্ছে মেয়ারের সমীকরণ, মেয়ার্স রিলেশন। কী করবো? আর এটাকে প্রুফ করতে হলে তোমাদের অনেক কিছু ডেরিভেটিভ জানতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ জানতে হবে। একটা রেসপেক্টে আরেকটা রাখবো, একটাকে কনস্ট্যান্ট রাখবো, এই একটাকে ইগনোর করবো, তখন ইসে করে এই সমীকরণটা প্রুফ করা ছাড়াই করতে হবে। তোমরা বলবো একটা ডেরিভেটিভের 1-2টা অনলাইন ক্লাস করে দিয়ে দিতে, ঠিক আছে? তাহলে সিপি মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর, ঠিক আছে? এটা হচ্ছে মেয়ার্সের সমীকরণ। এই আরটা কি বলো তো? সার্বজনীন গ্যাস। একটা ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে বলে দিই ফটাফট করে। আরেকটা হচ্ছে এই দুটা রেশিও, সিপি মাইনাস সিপি বাই সিভি, এটা হচ্ছে গামা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে যখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ হয়, তখন এই যে একটা ছিল না পিভি সমান সমান ধ্রুবক, এটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এটা বলে দিচ্ছি, পিভি সমান সমান ধ্রুবক, এটা বাস্তব গ্যাস। ধূর, আদর্শ গ্যাস, ঠিক আছে? আর পিভি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে ধ্রুবক। এটা কার ক্ষেত্রে বলো তো? এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে। একটু এগুলো এখন মনে রাখতে হচ্ছে, কি করবো? স্যার তাহলে পার্থক্যটা দেখছিলাম, পরীক্ষায় আসে, না বুঝলে কিভাবে অ্যাপ্লিকেশন পাবে? এই যে এরকম আসবে, এই দুটা কার্ভ দেওয়া থাকবে, হ্যাঁ। এই যে এই জায়গাটার মধ্যে সমস্যাটা, এখানে দুইটা কার্ভ, এই যে এটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামার কার্ভ, এটা পিভির কার্ভ। এটা অ্যাপ্লিকেশন খুব মানে তোমাকে ইন্টিগ্রেশনটা না ডিফারেন্সিয়েশন না করলে আমি করতে পারছি না, এখান থেকে তোমাকে আমি নথিটাও দেখাতে পারছি না,
তোমরা একটু স্যারকে জোর জবরদস্তি বলো যে স্যার ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন আমাদের দুইটাই একটু বেসিক জায়গাটুকু করে দাও। অবকল সমীকরণ অল্প বলে, ছোট ছোট অবকল সমীকরণ, এক্স ওয়াই এর উপরেই অবকল সমীকরণ, লগের উপরে অবকল সমীকরণ, আর এদের হচ্ছে আংশিক সমাকলন, আংশিক অবকলন। ঠিক আছে, আংশিকটুকু এইটুকু করে নাও, নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে। আমার কি তোমাদের অসুবিধা হচ্ছে, এই জায়গাগুলো তখন ডিটেলসে বলা চাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল এই দুইটা সমীকরণ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এর একটা ভ্যালু হয়, এই ভ্যালুটা তোমরা দেখে বার করবে। এটা খুব সম্ভবত 2 থেকে 3-এর মাঝখানে থাকে ভ্যালুটা, গামার মানটা। এটা অ্যাপ্রক্স মানে কোনো এক্সাক্ট ভ্যালু নাই, কিন্তু 2 থেকে 3-এর মাঝখানেই থাকবে এটা। ঠিক আছে, বা 1 থেকে 2-এর মধ্যে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার তাপগ্রাহিতা। এবার খুব ইম্পর্টেন্ট জায়গা আমরা এতক্ষণ দেখছি, দেখো ডেল এইচ ইকুয়ালস টু তাহলে ডেল ইউ প্লাস পি ডেল ভি, তাই তো? তাহলে এটা কি চাপ আয়তনিক কার্য? এটা গ্যাসের ক্ষেত্রে পাবো, তাহলে আমরা এরকম লিখতে পারি না, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। কেন? কারণ আমরা জানি পি ভি সমান সমান এন আর টি, তাহলে পি ডেল ভি সমান সমান ডেল এন আর টি। তাহলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তনও কিন্তু এইটা দিয়ে আমরা বের করতে পারি। ডেল এন মানে ধরো কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করলো কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ডেল এন কত বলো তো, মানে এন টু মাইনাস এন ওয়ান, তাহলে এন টু কত 1, এটা এন টু, আর এন ওয়ান কত, এন ওয়ান কত, এটা 2 অণু বিক্রিয়া করছে না, এটা তো অনুসংখ্যা, মোল সংখ্যা তো। এন মোলের ক্ষেত্রে তো এনআরটি ছিল না, পিভি সমান এনআরটি। হ্যাঁ, তাহলে ডেল মানে কি পার্থক্য, তাহলে এই একটা বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে তাহলে অন্তিম, আর এটা হচ্ছে প্রাথমিক। তাহলে ডেল এখানে কত হবে, তাহলে 1 মাইনাস, তাহলে ডেল এন কত এটার ক্ষেত্রে বোঝা গেল। ডেল এন গল্পটা কোত্থেকে আসে, তাহলে সমীকরণগুলো প্রুফ করা দেখছো তো কীভাবে আস্তে আস্তে ডেল এইচ থেকে। ঠিক আছে, দেখো প্রথম গতিসূত্রে আমরা এনথালপির সমীকরণ থেকে দেখছি যে এনথালপির পরিবর্তন হচ্ছে কি আন্তঃশক্তির পরিবর্তন এবং চাপ আয়তনিক কার্য সমষ্টি। এটাই তো প্রথম গতিসূত্র, বা আমি এনথালপির সংজ্ঞা থেকে এটাই তো বলতে পারি। তাহলে পিডিভি মানে কি, পিভি মানে হচ্ছে কি এনআরটি, আদর্শ গ্যাস। তাহলে এনআরটি এন মোল গ্যাসের ক্ষেত্রে। এবার বলছে তাহলে ডেল বি আয়তন চেঞ্জ হচ্ছে, তাহলে মোল সংখ্যা কী হয়ে যাবে, চেঞ্জ হতে থাকবে। এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমার আয়তনের পরিবর্তন হয় তাহলে মোল সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। এই মোল সংখ্যা, হ্যাঁ ডেল এন, এন হচ্ছে কার ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এবার কথা হচ্ছে আমি একটা বিক্রিয়া করছি, সেই বিক্রিয়ার কি মোল সংখ্যা পরিবর্তন হবে না? যেরকম দেখো 2 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে আমার 2 অণু অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে এখানে মোল সংখ্যার পরিবর্তন কত বলো? পেজটা ওটা, এইচ কোনটা পেজ ওটা। তাহলে মোল সংখ্যার পরিবর্তন কত হচ্ছে? কিশোর ধরো, ওর বোধহয় হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। মোল সংখ্যার পরিবর্তন এখানে কত মোল বিক্রিয়া করছে দুইটাতে মিলায় বলো তো, ইসে বলো প্রিয়া বলো, এখানে কয়টা মোল বিক্রিয়া করছে? তাহলে 2 + 3 5 মোল বিক্রিয়া করছে। ঋত্বিকা বলো এখানে কত মোল উৎপন্ন হচ্ছে? 2 মোল। তাহলে মোল সংখ্যার একটা পরিবর্তন ঘটলো কি ঘটলো না? তাহলে এটা অন্তিম, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে মোল সংখ্যার পরিবর্তন তাহলে 2 - 5, এটাকে আমরা ডেল এন দিয়ে বলছি। এটা অন্তিমটাকে 2 ধরছিলাম না, প্রাথমিকটাকে N1। ঠিক আছে, আচ্ছা আর কয়েকটা ছোটো ছোটো রিলেশন একটু প্রুফ করা দেখাই দিই তাড়াতাড়ি করে, কালকে হোক কিচ্ছু হবে না। আচ্ছা তোমাদের বইয়ের সম্পর্ক দিয়ে বলছি, তাহলে ডেল ইউ কিউ প্লাস ডব্লু প্রথম গতিসূত্র, বইয়েরটা থেকেই বলছি। হ্যাঁ, আন্তঃশক্তির পরিবর্তনটা কি তাপ আর হচ্ছে কার্যের সমষ্টির সমান, প্রথম সূত্রের গাণিতিক রূপ। এরপরে তুমি গিভস বলবো, মজা লাগবে দেখবে। প্রথম সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এবার আমরা কতগুলি কন্ডিশন পড়ছিলাম মনে আছে বলো তো? চক্রাকার পদ্ধতিতে, চক্রাকার প্রক্রিয়ায়
চক্রাকার প্রক্রিয়া মানে শুরু আর শেষ শেষ একই একই। সাথে। তাহলে সেই ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন কী হবে? মানে আমি জল বরফ নিলাম, শূন্য 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 আন্তঃশক্তির পরিবর্তন কী হবে তাহলে? ডেল ইউ জিরো। তাহলে এই 1 নম্বর সমীকরণটা তাহলে চক্রাকার প্রক্রিয়া, তাহলে আমরা জিরো সমান সমান কিউ প্লাস ডব্লিউ লিখতে পারি। এখান থেকে আমরা কী পাবো তাহলে? কিউ সমান সমান মাইনাস উল্টেও তো লেখা যাবে। এটা দেখা যায়। তাহলে চক্রাকার প্রক্রিয়া। আচ্ছা, গ্যাসের মুক্ত প্রসারণ কন্ডিশনগুলো আমি আগের দিন এর জন্যই বলছিলাম, এর অ্যাপ্লিকেশনগুলো দেখো। গ্যাসের মুক্ত প্রসারণে কার্য কী হবে? একটা গ্যাসকে ছেড়ে দিলাম, তুই বাড়তে থাক, কার্য ডব্লু কী হবে? ডব্লু রিভার্সিবল কী ছিল? নেগেটিভ হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ। কী বলছিলাম? একটা গ্যাসকে আমি বললাম যে তুই যত খুশি অত আয়তন বাড়তে থাক, বাইরে কোনো চাপ নাই, কোনো চাপ নাই। ডব্লু সমান কী ছিল? মাইনাস পি এক্সটার্নাল ডিভি ভি ওয়ান টু। বলছে কোনো বাহ্যিক কোনো চাপ নাই, মানে পি এক্সটার্নাল কত? জিরো তাহলে কার্য কত হবে? জিরো গ্যাসের মুক্ত প্রসারণে ডব্লু কি? জিরো। তাহলে এই ক্ষেত্রে এই সমীকরণটা কি আসবে? ডেল ইউ সমান সমান কিউ প্লাস জিরো। অ্যাপ্লিকেশনগুলো দেখছো কীরকম? তাহলে গ্যাসের যদি মুক্ত প্রসারণ হয় সেই ক্ষেত্রে যে তাপটা তুমি দিবা সেই তাপটা শুধু আন্তঃশক্তি বৃদ্ধিই করবে। ঠিক আছে, মানে জল উপরে কোনো ঢাকনা নাই, নিচে তাপ দিচ্ছ, তাহলে কী হবে? ওই তাপটা গ্যাসের অণুগুলো শুধু আন্তঃশক্তিটা বৃদ্ধি করবে, উপরে তো কোনো ঢাকনা দেওয়া নাই। কথাটা বোঝা যাচ্ছে? আরও কতগুলো কন্ডিশন আছে। রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়ার কন্ডিশনটা কী ছিল? তাপের কোনো আদান প্রদান নেই। কিউ কী হবে? জিরো তাহলে ডেল ইউ সমান সমান কী হয়ে যাবে? তোমার গোটা আন্তঃশক্তির যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে আন্তঃশক্তির পরিবর্তনটা টোটালটাই কার্যে রূপান্তরিত হবে, তাই না? আন্তঃশক্তির পরিবর্তন কার্যের সমান। ঠিক আছে, আজকে এখানে থাকলো। এবারে কোশ্চেনটা তোমার এই ওইটা আছে 8 প্লাস ওইটাই